আমি আজকে শঙ্খকে দিয়ে শুরু করব। শঙ্খ, প্রিয়াঙ্কা গান্ধী এলেই এক ধাক্কায় কংগ্রেসের ভোল বদল হয়ে যাবে, এরকম একটা বক্তব্য কংগ্রেসের ভেতরে বাইরে বারবার আমরা শুনেছি, যেটা কতটা মিথ আর কতটা বাস্তব সেটার উত্তর তো ভবিষ্যতই দেবে। কিন্তু এই যে টাইমিং, রাজনীতিতে টাইমিং ভীষণ ইম্পর্টেন্ট। এই যাবৎ আমরা দেখেছি প্রিয়াঙ্কা গান্ধীর অনীহা নির্বাচনী রাজনীতিতে, এমনকি লোকসভা নির্বাচনের সময়ও। সেই জায়গায় দাঁড়িয়ে যখন লোকসভা নির্বাচনের ফলাফল 4 জুন পরবর্তী সময়ে কংগ্রেসকে অনেকটা উজ্জীবিত লাগছে, কংগ্রেসকে দেখে মনে হচ্ছে তারা লড়াইয়ের ময়দানে ফিরে এসেছে পুরো দমে। এরকম একটা সময়ে দাঁড়িয়ে কি গান্ধী পরিবারের যে আস্তিনের শেষ তাস অর্থাৎ প্রিয়াঙ্কা গান্ধী, তাকে নির্বাচনী পলিটিক্সে আনা হচ্ছে? দেখো মৌপিয়া, গত সপ্তাহে আমি দিল্লিতে ছিলাম এবং রাহুল গান্ধীর এই পোস্ট ইলেকশন একটা কংগ্রেসের নৈশভোজ ছিল সাংবাদিকদের সঙ্গে। তোমাদের সাংবাদিকও ওখানে উপস্থিত ছিলেন, তো রাজীবও ছিলেন তোমাদের সাংবাদিক। ওখানে মুডটা ছিল যে যেন কংগ্রেস লোকসভা ভোটে জিতে গেছে, মানে অনেক দিন পরে একটা ভিক্টোরিয়াস মুড। ঠিক আছে, যে গত 10 বছর ধরে কংগ্রেস একটা রাস্তা খুঁজছিল যে নরেন্দ্র মোদীকে কি হারানো যায়, মানে সেই উত্তরটা পাওয়া যাচ্ছিল না। ফার্স্ট টাইম একটা কংগ্রেসের কাছে মনে হচ্ছে যে নরেন্দ্র মোদীকেও হারানো সম্ভব। তো প্রিয়াঙ্কা গান্ধীকে লঞ্চ করার এটাই অপরচুন মোমেন্ট বলে কংগ্রেস মনে করলো। এই কারণেই দেখো, যদি লোকসভা ভোটে প্রিয়াঙ্কা এবং রাহুল দুজনেই কন্টেস্ট করতো এবং প্রিয়াঙ্কাও জিততো রাহুলও জিততো, তাহলে রাহুলের যে মানে উত্থান আবার কামব্যাক, সেইটা কোনোভাবে একটা ঢাকা পড়ে যাওয়ার ব্যাপার ছিল। তুমি দেখবে যে ধারাবাহিকভাবে দুই ভাই বোনের মধ্যে একটা সুন্দর তালমিল আছে। এবং প্রিয়াঙ্কাকে নিয়ে যে মিথ, যে প্রিয়াঙ্কা অনেকটা ইন্দিরা গান্ধীর মতো দেখতে, তার অ্যাপিয়ারেন্স, তার কথাবার্তা অনেকটা ইন্দিরা গান্ধীর মতন, সেইটা কখনো প্রিয়াঙ্কা চাননি যে রাহুলের ওপরে ছায়াপাত করুক। ফলে উত্তরপ্রদেশে জেনারেল সেক্রেটারি হিসেবে প্রিয়াঙ্কা উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন, কিন্তু ওভার অ্যাক্টিভ কখনোই হননি যেটা রাহুলের ওভারঅল প্রসপেক্ট বা রাহুলের ওভারঅল অ্যাপিয়ারেন্সের উপরে কখনো ছায়াপাত করে। আজকে রাহুল গান্ধী দুটো কনস্টিটিউয়েন্সি থেকে জিতেছে, রাহুল গান্ধীরা অনেক উঁচু জায়গা, মানে একটা কামব্যাক হয়েছে। তার ফলে এটাই হচ্ছে স্মুথ টাইমিং যে প্রিয়াঙ্কাকে লঞ্চ করার। প্রিয়াঙ্কা তো রাজনীতিতে এসেই গেছিলেন, সক্রিয় পলিটিক্সে ছিলেনই 2019 থেকে। আর 2004 থেকে তোমরা যেমন বলছিলে, আমরা বারবার দেখেছি যে মা ভাইয়ের ক্যাম্পেনে খুব মানে অ্যাক্টিভলি প্রিয়াঙ্কা পার্টিসিপেট করতেন। তো এমন একটা সময় কংগ্রেস প্রিয়াঙ্কাকে নামালো, যে সময়টাকে রাহুল এবং প্রিয়াঙ্কার মধ্যে কোনো তুলনা হবে না। রাহুল অপোজিশন লিডার হতে পারেন বা সেই জায়গায় রাহুল উঠে গেছেন এবং প্রিয়াঙ্কা গ্রাউন্ড ওয়ার্কটা করবেন। তার ফলে দুই ভাই বোনের মধ্যে, যেটা বিজেপি বারবার লড়াই লাগানোর চেষ্টা করে বা বলে, সেটা কখনো হয় না, যে দুই ভাই বোনের মধ্যে একটা অদ্ভুত সুন্দর তালমিল আছে। এবং তুমি দেখো যে নেগেটিভ সময় তো কেউ কাউকে লঞ্চ করে না। রাহুল গান্ধীর লঞ্চটাই হয়েছিল নেগেটিভ সময়, যে যখন এটা খুব ক্রিটিক্যাল পিরিয়ড, যখন মনমোহন সিং সরকারের বিরুদ্ধে প্রবল একটা অ্যান্টি ইনকামবেন্সি তৈরি হচ্ছে 2013 সাল, তখন রাহুল গান্ধী ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন। রাহুল গান্ধীকে তখন ডিফেন্ড করে যেতে হয়েছে নিজের গভর্নমেন্ট এবং কংগ্রেসকে। রাহুল গান্ধী কিন্তু খুব অপরচুন মোমেন্টে রাহুল গান্ধীর কিন্তু লঞ্চটা হয়নি যে ভাইস প্রেসিডেন্ট অফ কংগ্রেস হিসেবে। তো সেই জায়গায় যদি যে প্রিয়াঙ্কাও একটা নেগেটিভ টাইমে, এমনকি সোনিয়া গান্ধীর রাজনীতিতে লঞ্চিংটাও খুব ক্রুশিয়াল একটা সময় হয়েছে। রাইট, অ্যাবসলিউটলি রাইট। তো তার ফলে যদি প্রিয়াঙ্কা একটা নেগেটিভ টাইমে প্রিয়াঙ্কা লঞ্চ হতো এবং প্রিয়াঙ্কা হয়তো হেরে যেতেন, তাহলে দুজনেই স্পেন্ড ফোর্স হয়ে যেতে পারতো। কিন্তু আজকে এমন একটা সময় হলো যখন রাহুল একটা এমার্জিং ফোর্স এবং প্রিয়াঙ্কা তাকে কমপ্লিমেন্ট করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।